আমাদের সমিতি আছে সমীর কুমার মাহাতো, আমাদের হুড়া ব্লকের সভাপতি। শান্তিদা আছে আমাদের পুরুলিয়া জেলা পুঞ্চা ব্লকের গুরুত্বপূর্ণ নেতৃত্ব। আমার সঙ্গে এসেছে আমাদের আদিবাসী কুর্মী সমাজের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাননীয় সঞ্জয় কুমার মাহাতো মহাশয়। ওনার বক্তব্য আপনারা শুনবেন, দীর্ঘ অপেক্ষায় আছেন ওনার বক্তব্য শোনার জন্য। তার আগে আমি অল্প কয়েকটা কথা আপনাদের সামনে বলব। অনেক রাত হয়ে গেছে, আমাদের তিনটা মিটিং করে এটা এখানে 4 নম্বর মিটিং এ আমরা এসে উপস্থিত হয়েছি এই বিশপুরা গায়ে। এত রাত হয়ে গেল যে আপনারা এখনো পর্যন্ত আছেন। সমস্ত গ্রামবাসীকে আমাদের এই মিটিং থাকার জন্য এতক্ষণ ধরে সকলকে অনেক অনেক গড় জোহার জানাই। অনেকেই কুলির পিড়ায় বসে ঘর থেকেও আমাদের বক্তব্য শুনছেন, তাদের সকলকেই আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে অনেক অনেক হার্দিক জোহার জানাই। তো বিষয়টা হচ্ছে আমাদের এখন আপনারা সকলে জানেন এই ভোট পাক্কালে আমরা মিটিং করতে আসিছি। এরকম মিটিং আমরা করে অভ্যস্ত নই, আমরা জানিও নাই। মানুষের কাছে ভোট ভিক্ষা করে ভোট মাগতেও কোনোদিন আমরা যাই নাই। তো বিশেষ পরিস্থিতি আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। আবার আপনারা জানেন যে এই পুরুলিয়া জেলায় আগামী 25শে মে ভোট গ্রহণ হবে। তার সাথে সাথে আমাদের ভোট গ্রহণ প্রক্রিয়া কিছুদিন পরে শুরু হয়ে যাবে। ভোট প্রক্রিয়া চলছে এখন গোটা দেশ জুড়ে, আমাদের রাজ্য জুড়ে একটা ভোটের বিরাট হাওয়া চলছে, হাওয়া তুলছে। যারা সারা বছর এই ভোট কারবার নিয়ে ব্যস্ত থাকে, যারা সারা বছর ভোট নিয়েই ওদের কাজ, কিভাবে মানুষকে মানে ভুলায় ফুসলায় ভোটটা লিব ভাবনা চিন্তা করে, তারা এইগুলো করে। আমরা কুর্মী সমাজের আমাদের দাবি দাবা নিয়ে কয়েকটা দাবি দাবা নিয়ে আমরা মিটিং মিছিল করি। কুর্মী জাতিকে পুনরায় এসটি তালিকাভুক্ত করতে হবে, কুড়মালি ভাষাকে সংবিধানে 8ম তফসিলিভুক্ত করতে হবে, আমাদের ধর্ম কোড দিতে হবে। এছাড়াও আমাদের বিভিন্ন দাবি দাবা থাকে, যেমন আমাদের এই এলাকায় যে সংস্কৃতিগুলা আমাদের ছিল বা এখনো আছে, সেই সংস্কৃতিগুলাকে আমাদেরকে বাঁচায় রাখতে হবে। মানভূম সংস্কৃতি আমরা বলি, ছৌ নাচ, করম নাচ, জাওয়া নাচ থেকে টুসু, ভাদু, বিভিন্ন রকম বাঁধনায় যা যা সংস্কৃতিগুলো আছে আপনারা প্রত্যেকে জানেন। এইগুলাকে আমাদের বাঁচায় রাখার জন্য আমাদের এই লড়াই আমরা দীর্ঘদিন ধরে আমাদের লড়ে আসছি। তো আমি কোন কুর্মী সমাজের বড় কোন অভিজ্ঞ মানে বিরাট শিক্ষিত ব্যক্তি বা বড় নেতা এমন কোন লই, বিরাট জানি শুনেছি বই পড়ে শিখেছি এমনটা লয়। আমি সে ছোট লই, সে 2003-4 সাল থেকে যখন মাধ্যমিক পরীক্ষা দিই নেই তারও আগের থেকেই এরকম কুর্মী সমাজের মিটিং করে করে নেতাদের বক্তব্য শুনে শুনে বিভিন্ন জায়গায়, কোন সময় পুরুলিয়া, কোন সময় মেদিনীপুর, কোন সময় ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাঁকুড়ার বিভিন্ন গায়ে গায়ে যখনই মিটিং হয় সেই মিটিং এ যাইতাম, যাই করে বক্তব্য শুনে শুনে যেটুকু বুঝেছি বা জানিছি সেটা আপনাদের সামনে আমি দুটা কথা বলবো। এখন একটা মানে আমাদের এই কুর্মী জাতি দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে কোন সময় ছোট ছোট সভা করতে করতে বড় বড় সভা, বড় বড় এই যে হুলহুলির টালে যেমন মহাজুড়ুয়াই হলেও আমাদের এরকম বড় বড় মহাজুড়ুয়াই হয়েছে। দীর্ঘদিন ধরে সে 80-র দশক থেকে আমরা এরকম আন্দোলন চলে আসছে আমাদের। কোন সময় ঝুঁঝকা, কোন সময় জারগো, বা কোন সময় শালবনি, বা কোন
সময় উড়িষ্যায় ময়ূরভঞ্জ ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় এরকম বড় বড় 10 বছর ছাড়া ছাড়াই সভা হইত। সেই সভায় হাজার হাজার কর্মী মানুষের যোগদান দিত এবং সেই সভায় গেলে আমরা কি দেখতাম, সমস্ত রাজনৈতিক দলের নেতারা সেই সভায় আসত, তাদের আমাদের সমাজের দাবি দেওয়ার কথা আমরা বলতাম, তারাও আমাদের দাবিটাকে সমর্থন করে বলতো না কর্মীর দাবি দেওয়া ঠিক আছে, আমরা এই দাবির জন্য একজোট হতে হবে, লড়াই আন্দোলন করতে হবে, সবাই একত্রিত হতে হবে, আমার দল আমার সরকার এইটা করে দিবেন। সেই সমস্ত মিটিং গুলায় আমরা কোন সময় দেখেছি সেই সময় ঝাড়খণ্ড পার্টির নেতা শিবু সোরেন, এধারে আমাদের মমতা ব্যানার্জি মানে চিঠি লিখেছে, কোন সময় সিপিএম এর বড় নেতা বাসুদেব আচার্য থেকে শুরু করে আরো অনেক নেতায় চিঠিপত্র লেখালেখি করেছে। এরকম ধরনের ঘটনা আমরা দেখেছি। তো এরকম লাস্ট আমরা কি দেখেছি, এরকম আন্দোলন চলতে চলতে আন্দোলনটা যখন মানে দীর্ঘদিন ধরে এরকম ভাবে হয়, আর এই যে ভোট আসে, ভোট আলে আমাদের মানে বিভ্রান্ত আমরা হয়ে যাই। সারা বছর কুর্মি করা হয়, আর ভোটের সময় যে জায়গা পরে ভোট দেয় আমরা চুপচাপ, নেতারা চুপচাপ থাকে, মানে যে নেতারা আমাদের সেই মঞ্চে যায় তারা এসে করে ঘুগি পাইতে আমাদের ভোটটা নিয়ে নেয়, কারণ আমরা ভাবি হয়তো তারা আমাদের কর্মীদের নেতা বটে। আমাদের মাতা নেতা গেলে ওইরকম বড় বড় সভা গেলে তারা যেত, সে সময়কার যারা নেতা ছিল তারা যেত, যাই করে ভাষণ দিত। আমরা ভাবতে আমাদের লোকগুলা সে সময় ভাবিছিল যে এরা হয়তো কর্মী শুভাকাঙ্ক্ষী বটে, অমুক জায়গায় অমুক বড় মিটিংটা ভাষণ দিয়েছিল, তাহলে ভোটের সময় ভোট খুঁজতে এসেছে, ওকে তাহলে ভোটটা দেওয়া যাক। তো এরকম করতে করতে আমরা দীর্ঘ কয়েক বছর আমরা চলে গেছে। তো এরকম আন্দোলন করতে করতে আমাদের এই আন্দোলনে আসে অজিত প্রসাদ মাহাতো। 2015 সালে দুর্গুয়ে যে মহাসম্মেলন হয়েছিল আপনারা জানেন, কয়েক লক্ষ মানুষের সমাবেশ। সেই সমাবেশে উনি সক্রিয়ভাবে আমাদের এই আন্দোলনে আসে এবং উনি যে রাজনৈতিক দল ছিল সেই ত্যাগ করে দিয়ে আমরা সেই সমাজের দাবি দাবা নিয়ে সমাজের জন্য উনি পরিষ্কার কথা দুর্গুর মহাসম্মেলনের পর সিদ্ধান্ত নেই যে এই আন্দোলনটাকে, এই জাতির যে আন্দোলন, এই আন্দোলনটাকে যদি তার ন্যায্য পাওনা পাওয়ান দিতে হয়, যদি অধিকার পাওয়ান দিতে হয়, তাইলে এরকম আন্দোলন করলে হবে না। একদম সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে সমস্ত সমাজকে একত্রিত করে লড়াই আন্দোলন করতে হবে, তবেই কিন্তু এটা সম্ভব হবে। তারপরে উনি কিন্তু রাজনীতি মুক্ত সমাজ ব্যবস্থার ডাক দিয়েছিলেন। রাজনীতি মুক্ত সমাজ ব্যবস্থা, পণপ্রথা মুক্ত সমাজ ব্যবস্থা, ব্রাহ্মণ্যবাদ মুক্ত সমাজ ব্যবস্থা, এইগুলা ডাক দিয়েছিলেন। সাথে সাথে আমাদের যে দাবিগুলা তো আছে, এইগুলা তো আছেই। তো সেই রকম অরাজনৈতিক ভাবে কর্মী সমাজের সংগঠন কিন্তু আস্তে আস্তে ব্যাপক আকার ধারণ করতে থাকে। তারই মাঝখানে আপনারা জানেন যে আমাদের এই কর্মী জাতিকে কি করে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে, তার জন্য কেন্দ্র সরকার একটা চিঠি লিখেছিল 3টা রাজ্যের রাজ্য সরকারকে। তাতে জানতে চাইছিল যে কর্মী জাতিকে এসটি করার ব্যাপারে আপনাদের মতামত কি জানান। তো সেই মতো আমাদের পশ্চিম বাংলায় রাজ্য সরকার মানে মমতা ব্যানার্জির সরকার চলছে, তার একটা সার্ভে করেছিল। তো সার্ভেটা কোনো সেই সময় কর্মী আন্দোলনকারীরা কোনো তাকে সার্ভে করতেও বলে নাই, বা সার্ভে করতে যারা গায়ে পড়ায় এসেছিল তাদেরকে কেউ প্রভাবিতও করে নাই, কারণ তখন আমরা এত জানতামই নি, এত সংগঠন ছিল না, এত যুব সমাজ আন্দোলনের নামে আসা নাই, নেতৃত্বদের মধ্যেও সেরকম বিচক্ষণতা তখন এত বেশি ছিল নাই, কারণ ওরা একটা সার্ভে করেছিল। তো সার্ভে গুলা কোথায় কোথায় করেছিল, বেশিরভাগ বাজার সংলগ্ন এলাকায়। যেমন পশ্চিম মেদিনীপুরের সার্ভে কোথায় করছে, খড়গপুর টাউন সংলগ্ন যে গ্রামগুলো আছে সেইগুলাই। পুরুলিয়া জেলা সার্ভে কোথায় করছে, সেই যেদিকে কুর্মিকুড়মালির একদম আতুর ঘর, যেগুলাই কালচার সংস্কৃতি আমাদের এখনো বাঁচিয়ে আছে, সেই সমস্ত গ্রামে না যায় বাজার সংলগ্ন এলাকায় মানবাজার পাশাপাশি গ্রামগুলাই করে চলে গেছে। বাঁকুড়া জেলা তো সেরকম সার্ভে করতে এসেছে, প্রত্যন্ত এলাকায় গ্রামে গঞ্জে না যায় বাজার সংলগ্ন এলাকায় সেই সমস্ত সার্ভের টিম সার্ভে করে তার একটা রিপোর্ট জমা করেছিল। তখনও পর্যন্ত কর্মী আন্দোলনে এত সক্রিয়তা ছিল না। তো সেই সার্ভে রিপোর্টে কি করেছে সে আপনারা প্রত্যেকে কম বেশি জানেন। তো
তো সেইখানে পরিষ্কার উল্লেখ করেছে পশ্চিমবঙ্গ সরকার, এবং সেই পশ্চিমবঙ্গ সরকারের যে সিআরআই দপ্তর, যে ট্রাইবেল সিআরআই দপ্তর কালচার রিসার্চ ইনস্টিটিউট, সেইখানের যারা সার্ভে করতে এসেছিল সার্ভে করে পরিষ্কার সেখানে উল্লেখ করেছে যে কুর্মী জাতির তার এসটি তালিকায় অন্তর্ভুক্ত করতে গেলে যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো দরকার আছে প্রত্যেকটা ফুলফিল করছে কুর্মী জাতি। যে পাঁচটা ক্রাইটেরিয়া দরকার সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করছে। একটা জাতিকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করতে গেলে তারা পৃথক ভাষা দরকার, সেটা কুর্মী জাতি ফুলফিল করছে। তার ব্যাকওয়ার্ডনেস দরকার, পিছিয়ে পড়া জাতি জনজাতির মানুষ, এটা ফুলফিল করছে। তার নিজস্ব কালচার সংস্কৃতি আছে, এটাও ফুলফিল করছে। আর তার সাথে সাথে জিওগ্রাফিক্যাল আইসোলেশন এবং সাইনেস অফ কন্টাক্ট, মানে আমাদের মহিলাদের লাজুকতা এবং আমাদের এলাকার যে এলাকায় আমরা বসবাস করি সেই এলাকাটা পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকা, একদম জনসংযোগ মানে শহরাঞ্চলের থেকে কিছুটা বিচ্ছিন্ন টাইপের মালভূমি এলাকা, জঙ্গল এলাকা, পাহাড়ি এলাকায় আমরা বসবাস করি। এইটা কিন্তু উল্লেখ করেছে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য সরকারের দপ্তর। সেই দপ্তরের থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে, ক্যাবিনেটে পাস করতে হবে কুর্মী জাতিকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করতে। এই দাবি নিয়ে আমরা আন্দোলন কোনোদিন আমরা আন্দোলন করিনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দপ্তর ডিপার্টমেন্ট বুঝে সুঝে ক্যাবিনেটে পাস করায় সেইটাকে কেন্দ্রে পাঠান দিল। কেন্দ্রে পাঠাবার পর কেন্দ্র সরকার কি করলো না, দুটা জিনিসের উপরে ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন চাই পাঠাচ্ছে, মানে আরো কিছু তথ্য থাকলে আপনারা এটা দেন। তো সেইটা চাই পাঠাচ্ছে। সেই চাই পাঠার পর থেকে শুরু হয়ে গেল এদের নাটক, নাটকবাজি কুর্মীকে নিয়ে। মানে তখন থেকে কুর্মী আন্দোলনটা একটু একটু করে আমরা সংগঠিত করছি। তো দেখা গেল কি সেই 2017 সাল থেকে আজ পর্যন্ত কমেন্ট এন্ড জাস্টিফিকেশন রাজ্য সরকার পাঠায় নাই, এখনো পর্যন্ত পাঠায় নাই। যখন আমরা এই কমেন্ট এন্ড জাস্টিফিকেশনটা আমরা নেতারা যারা আন্দোলনকারীরা বুঝতে পারছে যে এইটাকে পাঠানো দরকার হইলে তাহলে একটার পর একটা ভোট বের করে দিচ্ছে, তাহলে এটা আন্দোলন করার প্রয়োজন আছে। যখন আমরা আন্দোলন করছি তখন আমাদেরকে বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়েছে। আপনারা জানেন যে জিগিরঝিটা গর্জন হয়েছিল একটা পুরুলিয়া জেলায়। সেই জিগিরঝিটা গর্জন আমাদের সম্পূর্ণ রাজনৈতিক ভাবে আমরা গ্রামে গঞ্জে সংগঠন করি। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারাকে আহ্বান করেছিলাম যে আপনারা আসুন এই আন্দোলনে একসঙ্গে মানে আমাদের জাতির অধিকার রক্ষার নিয়ে আমরা লড়াই করি। সেই জিগিরঝিটা গর্জনে লাখ লাখ মানুষ হয়েছিল পুরুলিয়ায়, শুধু পুরুলিয়ায় নয় বাঁকুড়া এবং ঝাড়গ্রাম মেদিনীপুরেও কর্মী মানুষ। কিন্তু সেদিন ডিএম অফিসের কাছে আমরা গেছিলাম যে আমাদের সিআরআই রিপোর্টের উপর কমেন্ট এন্ড জাস্টিফিকেশনটা পাঠান দেওয়া হোক। কিন্তু কি দেখলাম, সেইখানে সরকারের প্রতিনিধি কোন নেতা মন্ত্রী নয়, ডাইরেক্ট ডিএম সাহেব মুখ্যমন্ত্রীর মানে অর্ডার নিয়ে যাই করে আমাদের নেতা অজিত মাহাতোর কাছে বলল আপনারা এই জিগিরঝিটা গঠনটা প্রত্যাহার করুন, যে অনির্দিষ্টকালের জিগিরঝিটা গঠন করছেন আপনারা আপনাদের যে সিআরআই রিপোর্টের উপর কমেন্ট এন্ড জাস্টিফিকেশন আছে এটা একটু স্টাডি করে দেখে শুনে আমরা পাঠাই দেব। উনি নির্দেশ দিলেন। তৎকালীন যিনি দায়িত্বে ছিলেন সিআরআই ট্রাইবেল দপ্তরের রেসকে ধারে, তার সঙ্গে আমাদের মিটিং হইল। উনি সমস্ত কথা শুনলেন, যেটা আপনাদের সমস্ত কিছু একটা ট্রাইবেল হওয়ার জন্য যতটা প্রয়োজন আছে সমস্ত কিছু আছে, আপনাদের এটা পাঠাই দিচ্ছি। তো কিন্তু এই মুখে বলাই সার হলো, আর কিন্তু কোনো কাজ হয় না। কারণ সরকার দেখছে এরাকে এইটা দেখাই একটার পর একটা ভোট আমাকে বের করতে হবে, একটার পর একটা ভোট বের করতে হবে। সেই সময় সামনে পঞ্চায়েত ইলেকশন ছিল, ওরা বলছে পঞ্চায়েত ইলেকশনটা চলে যাক তারপরে পাঠাই দেব। তারপরে লোকসভা ইলেকশন আসছে, লোকসভা ইলেকশনটা চলে যাক তারপরে পাঠাই দেব। এরকম করতে করতে 2022 সালে রেল অবরোধ করেছিল। তো রেল অবরোধ যখন কোনো পাঠান দিচ্ছে না, এইভাবে হচ্ছে। 2021 সালে বিধানসভা ভোট, তা সেই বিধানসভা ভোটের সময় বলল আপনাদের এটা পাঠান দেবো, আর কোনো অসুবিধাই নাই। তখন বিধানসভা ভোটের আগে একটা চিঠি লিখলো, সমস্তটাই আমাদের পক্ষে একটা চিঠি লিখে দিল। চিঠি লেখার পরেই সেই চিঠিটা আরেকটা বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্য সেই চিঠিটার বিপক্ষে আরেকটা চিঠি লিখে দিল। তো এরকম সরকারের দুমুখ নীতি। আমরা তো বলি নাই, আমরা কোন সময় বলি নাই যে আমাদের সিআরআই রিপোর্টটা আপনারা যেগুলা তৈরি করেছেন এইগুলা কপি করুন, বেশি বেশি করে লিখে দেন, যেটুকুটা আছে সেইটাই লিখে পাঠা, এটাই আমরা বারবার বলেছি।
কারণ সেইটা 2021 সালে বিধানসভা ভোট করে দেওয়ার পরে কোন রকম ভাবে আমাদের আর সঙ্গে দেখা নাই। ঠিক আমরা যখন রেল অবরোধ করলাম, 5 দিন রেল অবরোধ, গোটা কুর্মী মহলটা কাঁপে গেল। এত বড় রেল অবরোধ করার সাহস কেউ দেখায় নাই। একমাত্র আমাদের মূল ফুটে মূল মানতা অজিত প্রসাদ মাহাতো যখন রেল অবরোধের ডাক দিল, যারা দীর্ঘদিন ধরে এই কুর্মীর সেন্টিমেন্ট নিয়ে, যারা কুর্মী সমাজের এই আন্দোলনকে নিয়ে করে খাচ্ছিল, বা এই আন্দোলনটা জিয়াই থাকলে যাদের লাভ আছে, আমরা বলেছিলাম এই আন্দোলন আমরা দীর্ঘদিন লড়বো নাই, এই আন্দোলনের একটা শেষ দরকার। একটা সময়ের মধ্যে আমরা যতদিন পাচ্ছি আমরা জান দিয়ে আন্দোলনটা করব। কারণ আমরা এতদিন প্রায় 20 বছরের বেশি সময় ধরে আন্দোলন করছি, কতদিন আর এরকম আন্দোলন করব? আমার বাপ ঠাকুরদা তারা আন্দোলন করেছে, আমার বাবারা আন্দোলন করেছে, আর আমরাও আন্দোলন করবো, আমার ছানাও আন্দোলন করবে, নাতিপুতির আন্দোলন করবে। এটা হতে দেবো না, এটা একদম শেষ দিকে ছাড়বো। এই করে আমরা যখন রেল লাইনে গেলি, আপনাদের এই ধার থেকেও কুষ্টারে গেছিলেন, আমরা ক্ষমাশুলি গেছিলি, বাঁকুড়ালে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের সমস্ত লোক যে যখন জড়ো হইল, সরকার পরিষ্কার বুঝলে এরা নাছড় মন্দা, এরাকে কিভাবে ছাড়ানো যাবে, কিভাবে বুঝানো যাবে, যত রকমের ছলচাতুরি করতে আরম্ভ করলো। 5 দিন রেল টাকার পর আমাদের সাথে ভিডিও কনফারেন্সে মিটিং হইল। আমরা পরিষ্কার কথা বলে দিলাম, বিভিন্ন নেতা মন্ত্রীরা আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। আপনাদের জেলার যে বড় বড় নেতা আছে এখন ভোটে দাঁড়াচ্ছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম দিকেও এরকম নেতা মন্ত্রী ছিল, চূড়ামণি শ্রীকান্ত এধার দিকে ছিল, এধার দিকে শান্তিবাবুরা আমাদের নেতাদের সঙ্গে যোগাযোগ করে বলছে এই ব্যাপারে ছাড়ে দেওয়া সরকার ভাবছে, সহনশীল ভোটে মমতা ব্যানার্জি দেখবে ব্যাপারটা। আমরা আর কোনো ওদের কথা বিশ্বাস করি নাই। আমরা সেদিন বিশ্বাস করেছিলাম 5 দিন রেল টাকা হয়ে যাওয়ার পর এই দেশটা যারা পরিচালনা করছে, এই রাজ্যটা যারা পরিচালনা করছে, যারা এই সিস্টেমটা চালাচ্ছে, সরকারের সেই সমস্ত প্রতিনিধিদের মানে ডিএমএসপিদের কথায় আমরা সেদিন বিশ্বাস করেছিলাম। সেদিন আমরা বিশ্বাস করেছিলাম চিফ সেক্রেটারির কথায়, ট্রাইবেল সেক্রেটারির কথায়। তারা আমাদেরকে ডাকে বললেন যে দেখুন রেল প্রচুর মানুষের অনেক অসুবিধা হচ্ছে, কয়েক হাজার কোটি টাকা সরকারের ক্ষতি হয়ে গেল, রাজস্ব লস হচ্ছে, আপনারা রেল অবরোধটা প্রত্যাহার করুন, আপনাদের যে অধিকার সেই অধিকার আমরা সরকার সহানুভূতিশীল সঙ্গে দেখছে, 1 মাসের মধ্যে রিপোর্ট তৈরি করে আমরা কিন্তু পাঠান দেব। কিন্তু কি দেখলাম আমরা সেদিন সরকারের এই সমস্ত অফিসারদের কথা বিশ্বাস করে 1 মাস যাতে না যাতেই আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ তারা করে না আমাদের নেতৃত্বদের সাথে। অজিত বাবু কয়েকবার ফোন করেছে, দিল্লি কলকাতায় বহুবার গেছে, কিন্তু চা খাওয়ায় আর দেখছি করতে করতে একটু সময় বের করান দিয়ে আর কোনো কিন্তু কথা তারা বলে নাই। আমরা কিন্তু যথারীতি ভাবে মুরগুমায় একটা ধরম জুড়াই হয় আমাদের, সেই ধরম জুড়াই আবার রেল টাকার ডাক দিয়েছিলাম 5 তারিখে। 5 এপ্রিল হয়েছিল রেল টাকা, সেই রেল টাকাও আমরা 5 দিন হয়েছিল। কিন্তু সরকারের আপনারা নিশ্চয়ই জানেন যে কোন রকম ভাবে আমাদের দাবি দাবা তারা মানতে চাইছে নাই। একটা ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, আমাদের সাংবিধানিক অধিকার আছে, এটা আমরা তো কোনো এমনি চাই নাই। পুরাতন ভারতবর্ষে যখন সিমলা হয়েছিল 3রা মে 1913 সালে, সেইখানে কুর্মী জাতিকে ট্রাইবেল হিসাবে দেখাচ্ছে, অ্যাবরিজিনাল ট্রাইবস কোন সময় বলেছে, কোন সময় প্রিমিটিভ ট্রাইব হিসাবে বলেছে। কারণ পুরাতন ভারতবর্ষে আমরা মাথা উঁচু করে বাঁচে থাকতাম, পুরাতন ভারতবর্ষে আমাদের অধিকার ছিল, আমরা গান ঝুমুর এগুলা আমাদের সম্মান পাত। কিন্তু স্বাধীন ভারতবর্ষে আস্তে আস্তে আমাদেরকে এরকম করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা তো কোনো অন্যায় করি নাই, আমরা আমাদের অধিকারটা চাইছি, ইয়ার উত্তরে কোনো উত্তর নাই। পরিষ্কার ভাবে বলে দিচ্ছে অফিসাররা যে দেখুন আপনারা যেটা চাইছেন এটা ঘটনা, এটা সত্যি ঘটনা, এটা আছে, আপনারা পাওনা ভোটেন আপনারা পাবেন। কিন্তু সবাই তো বুঝতে পারছেন রাজনীতির খেলা, এক পক্ষ আপনাদের বিরুদ্ধে আন্দোলন করছে, আর কি করে কি হবে সরকার ওদের চাপে এটা করছে না। কারণ ওরা সংগঠিত ভাবে আন্দোলন করছে, ওদের নেতা মন্ত্রীরা সরকারকে ধমকি দিচ্ছে, আর আমাদের লোক যারাকে আমরা নেতা বলে ভোট দিচ্ছি তারা কিন্তু তাদের সরকারের কাছে কোন রকম চাপ দিতে পারে নাই। আর যখন বলছে কি এত লোক রেল ঘুরতে গেছে, এত লোক লুটপুয়ে করেছে, এইগুলা ভোট দিবে না, ভোটের সময় সেই আমাদের দিকে আসবে, এরা কি করবে?
তো এইরকম চালাকি এরা করছে। প্রত্যেকবার জানে এরা তো ভোটে লড়বে নাই, ভোট দিবে নাই, ভোট তো কাউকে না কাউকে দিবে কি, যতই রাগায় থাকুক না। বিজেপি মনে করছে আমাকে দিবে, তৃণমূলের নেতারা বলছে ওরা হলে আমাদের লোকগুলাই গেছে, ওগুলা কোনো কর্মী হলে ওগুলা কোনো বিরুদ্ধে নয়, আমরাই লোক পাঠাচ্ছি, আমরাই চাল দিয়েছি, ডাল দিয়েছি, এরকম করে করে ওরা করছে। তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, গত পঞ্চায়েত নির্বাচনে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় আমরা প্রার্থী দিয়েছিলাম। কেন প্রার্থী দিয়েছিলাম? আমরা কোনোদিনও ভোট করবো বলে ভাবিও নাই। কারণ যখন কুর্মী জাতি তার জাতিসত্তার আন্দোলন করছে, হাজার হাজার যুবছানা রাস্তায় পথে ঘাটে আন্দোলন করছে, তখন প্রত্যেকটা রাজনৈতিক দল এই আন্দোলনটাকে অন্যরকম চোখে দেখছে, অসম্মানজনক কথা বলছে। অজিত মাইতি তৃণমূলের নেতা পরিষ্কার ভাবে খালিস্তানি আন্দোলনের সঙ্গে তুলনা করলো। আমরা জাতিসত্তার আন্দোলন করছি, আমরা কোন দেশ ভাগের আন্দোলন করি নাই, আমরা কোন রাজ্য ভাগের আন্দোলন করি নাই। আমাদের জাতিসত্তার আন্দোলন করতে যে খালিস্তানি বলে দিল, আর আমাদের নেতারা চুপচাপ থাকলো, কেউ কোনো বিরোধ করে নাই। মমতা আমাদের আন্দোলনের চাপে, আমাদের প্রতিবাদের চাপে আমরা যখন প্রতিবাদ শুরু করলাম, খালিস্তানি বলার জন্য অজিত মাইতির পুষ্পতলিকা দাহ করলাম বিভিন্ন জায়গায়, তখন মমতা ব্যানার্জি বাধ্য হইল তার ওই খালিস্তানি কথার উদ্ধ করতে অজিত মাইতির হয়ে ক্ষমা চাইল। আমরা দেখেছি দিলীপ ঘোষ কর্মীদের কাপড় খুলে নেব, এত বড় একটা অসম্মানজনক কথা বলল, এত বড় অসম্মানজনক কথা বলার সঙ্গে সঙ্গে তারাও আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা সেদিন ভাবিছিলাম হয়তো দিলীপ ঘোষ আমাদের সম্প্রদায়ের লোক নয়, আমাদের সম্প্রদায়ের যারা বিজেপির নেতা আছে, যারা বিজেপি পার্টি করছে, যারা বিজেপির বিধায়ক এমপি আছে, তারা হয়তো ওই কথাটার প্রতিবাদ জানাবে। সেদিন কিন্তু আমরা কর্মী জাতির সম্মান নিয়ে যারা চিনিমিনি খেললো, তার কোন প্রতিবাদ জানাতে আমরা লোকাল বিজেপির নেতারা পর্যন্ত দেখিলাম নাই। কেউ প্রকাশ্যে কোনোদিনও এদের জ্যোতির্ময় বাবু থেকে তুফান মাহাতোরা যারা ঝাড়গ্রাম এলাকায় বিজেপির বড় বড় নেতা আছে, তারা দিলীপ বাবুর বক্তব্যের প্রতিবাদ জানায় নাই। তাদের মান সম্মান না থাকতে পারে, তাদের স্বাভিমান না থাকতে পারে, আমাদের তো মান সম্মান স্বাভিমান আছে। আমরা সরাসরি বলেছিলাম চলো দিলীপ ঘোষের কত বড় কাপড় খুলে হয়েছে, ঘর সবাই যাব। আমরা কিন্তু পুরুলিয়া বাঁকুড়া সবাই আমরা কিন্তু দিলীপ ঘোষের ঘর গেছিলাম, সেদিন কিন্তু ছাড়ে পালান ছিল। তো আমরা প্রতিবাদ করেছি, পূর্বের স্বাভিমান নিয়ে লড়াই করেছি। আর অভিষেক ব্যানার্জি আপনারা জানেন আমাদের বাঁকুড়া জেলায় তার যখন নবজোয়ারের যাত্রা ঢুকছিল, আমাদের কর্মীরা তাকে জিজ্ঞাসা করেছিল যে আপনার জাতির কি ভূমিকা আছে, আপনার দল তৃণমূল কংগ্রেস আমাদের দাবি দেবে কি বলছে। উনি কিন্তু পরিষ্কার কথা বলে দিয়েছিলেন যে কর্মী জাতির ভোট আমাদের দরকার নাই, কোনদিন ভোটও দেই নাই। তো এরকম একটা সেন্টিমেন্টাল কথা বলে যারা কি করে এখন রাজনীতি করে, যারা এই এলাকায় তৃণমূল কংগ্রেস করছে, জানি না তাদের মান সম্মান আছে কি নাই। আমাদের কিন্তু সেদিন সম্মানে লেগেছিল, আমরা প্রতিবাদ করেছিলাম। তারা কেউ যখন আমাদের কোথায় এরকম ভাবে তাচ্ছিল্য তুচ্ছ তাচ্ছিল্য করছে, আমরা কিন্তু পঞ্চায়েত ইলেকশনে 3 দিনের মাথায় আমরা 10 তারিখে সিদ্ধান্ত হয়েছে, 13 তারিখে নমিনেশনের লাস্ট ডেট, 14 তারিখ সম্ভবত ছিল। 10 তারিখে আমরা বান্দনের মিটিং এ সিদ্ধান্ত নিলাম যে আমরা ভোটেই লড়বো, দেখবো এদের ভোটটা দরকার আছে কি নাই। কারণ প্রত্যেকবার ওরা তো জানে ভোটে না লড়লে এরা তো কোনো না কোনো দিকে ভোট দিয়ে দিবে মানুষ, ওরা সেইটা ভাবে রেখেছে। তো এই আমরা 20 দিনের প্রস্তুতিতে গোটা ঝাড়গ্রাম আর পুরুলিয়া বাঁকুড়ায় মিলে 15টা থেকে 16টা পঞ্চায়েত আমাদের চলছে, 550-র বেশি মেম্বার আমরা জিতাচ্ছি। মানুষ আমাদেরকে সাপোর্ট করেছিল। তো এরকম আন্দোলন চলছে আমাদের। আপনারা জানেন এই হুলহুলিটারে মহাসমাবেশ হয়েছিল, 20 লক্ষ মানুষের সমাবেশ। এই সমাবেশে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলেছিলাম যে আপনারা আপনাদের স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার করুন, আপনাদের অবস্থান পরিষ্কার করুন। আমরা ভাবিছিলাম হয়তো সরকার তো করছে না, তৃণমূল সরকার, ঠিক আছে, যারা প্রধান বিরোধী দল বিজেপি, এদের কাছেও আমরা অনেক আশা করেছিলাম। যখন গত 20 সেপ্টেম্বর চলে গেল 2023 সালে, আমরা রেল টেকার ডাক দিয়েছিলাম। একটা কি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করেছিলেন জঙ্গলমহলে আপনারা জানেন। গোটা বাঁকুড়া জেলায় এবং পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় প্রায় পশ্চিমবাংলার সমস্ত পুলিশকে নিয়ে জায়গায় রেখে দিয়েছিল, আমাদেরকে আটকানো হয়েছিল। আমাদের রায়পুরে ঘর, সে রায়পুরের মানুষ তো এখানের মানুষ কোনোদিনে জল কামান দেখে নাই। জল কামান সাধারণত কলকাতা
কলকাতা দিকে হয় ব্যবহার হয়, সে 4-5টা জল কামান, হাজার হাজার পুলিশের ব্যারিকেড, মহিলা পুলিশ, ঘরে ঘরে পুলিশ গাড়ি যায় ছানাদিককে ধমকি দিচ্ছে। প্রত্যেকটা নেতাকে তুলে নিয়ে আসা হয়েছে। আমাদেরকে তো দুদিন আগের থেকে থানায় ঢুকান দেওয়া হলো। মানে 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 পুরুলিয়ায় 22 জনকে মনে হয়, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে এরকম 50 জন ছাড়াকে আমাদের অ্যারেস্ট করে 15 দিনের বেশি জেল খাটানো করা হলো। কিন্তু সেদিন আমরা ভাবিছিলাম যে হয়তো এই বিরোধী দল যারা আছে তারা এটার প্রতিবাদ জানাবে, কিন্তু সেদিন কোন বিরোধী দলকে আমরা পাশে পাই নাই। সরকারের এরকম একটা রাষ্ট্রীয় সন্ত্রাস যখন কুর্মী জাতির প্রতি নামায় নিয়ে আসছে, আমরা কিন্তু সেদিন কোন বিজেপির নেতাকে তার প্রতিবাদ জানাতে দেখি, প্রতিবাদ করতে দেখি নাই। তারা করবে এইটা আমরা আশা করেছিলাম তাদের কাছে। কমসে কম জাতিসত্তার আন্দোলনে তোরা দূরে থাকছি ঠিকই আছে, যখন রাষ্ট্রীয় সন্ত্রাস আসছে সে তখন আমাদের পাশে থাকুক, কোন কেউ কিন্তু ওরা পাশে দাঁড়ায় নাই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এরকম এই সমস্ত নেতাদেরকে ভোট দেওয়াটাই আমাদের বেকার, তাহলে আমাকে নিজেদের ভোট নিজের কাছেই রাখতে হবে। কর্মী একক সংখ্যাগরিষ্ঠ জাত ভোটে জঙ্গলমহলে, তাই আমাদের ভোট নিয়ে এদের মকমকানি। তাই আমরা পঞ্চায়েত ভোটে লড়েছি। আমরা দাবি করেছিলাম, তখনই বলেছিলাম যে আপনারা সামনে লোকসভা ভোটের আগে হয়তো কেউ আমাদের কথা বলবে, কিন্তু কেউ না বলার জন্য আমরা আবার নির্বাচনে প্রার্থী দিয়েছি। হারা জিতাটা বড় কথা নয়, আমরা তাকে দাঁড় করাচ্ছি মাননীয় শ্রী অজিত প্রসাদ মাহাতোকে। আপনারা জানেন পুরুলিয়ার একমাত্র প্রতিবাদী মুখ হচ্ছে অজিত প্রসাদ মাহাতো। পুরুলিয়া জেলায় যখন ডিপিএসসি বাইরের থেকে প্রায় 1000 শিক্ষক চলে এলো পুরুলিয়া জেলায়, তখন পুরুলিয়া জেলার প্রতিবাদ প্রথম করেছিল যদি কেউ সেটা ছিল অজিত প্রসাদ মাহাতো। পুরুলিয়া জেলায় যখন কারা লড়াই আমাদের সংস্কৃতি বন্ধ করে দিচ্ছিল, দক্ষিণ ভারতে আপনারা জানেন জালিকুট্টি, সেখানে সাড়ে সাড়ে লড়াই যখন বন্ধ করে দিয়েছিল হাইকোর্টের রায়ে, সেইটা তাদের সংস্কৃতি বলে এলাকায় কি আগুন জ্বলে গেছিল হায়দ্রাবাদ এলাকায়। এইখানের কোন নেতাকে এই সংস্কৃতি যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন কেউ আন্দোলন করতে তা কাউকে দেখা যায় নাই। একমাত্র প্রতিবাদী মুখ ছিল অজিত প্রসাদ মাহাতো, তাকে আমরা দাঁড় করেছি। আমরা তাকে দাঁড় করেছি যে লোকটা একরের পর একর জায়গা নিয়ে এলাকায় সৈনিক স্কুলের মতো স্কুল গড়ে উঠল। সেই স্কুলে যখন লোকাল ছেলেকে ভর্তির সুযোগ নাই, কি করে লোকাল ছেলেরা আমাদের এই ভালো স্কুলে পড়াশোনার চান্স হবে, তার প্রতিবাদ জানাতে কয়েক হাজার কাড়ার আনা গরুর হার নিয়ে হার বাইতে গেছিল এবং পুরুলিয়া ছাড়ার সুযোগ করে দিয়েছিল সেখানে পড়াশোনা করার জন্য। তখন কিন্তু অজিত প্রসাদ মাহাতো কর্মী আন্দোলন করে নাই, তখন কিন্তু কর্মী আন্দোলন করে নাই, তখন উনি ভোটেও তো হার নাই, কিন্তু পুরুলিয়ার জন্য আন্দোলন করেছিল। কখন আন্দোলন করেছিল অজিত প্রসাদ মাহাতো? আপনারা জানেন এখানে হাইডল, অযোধ্যা পাহাড়ে হাইডল হয়েছে, সেইখানে 40 জনের বেশি বাইরের ছাড়া এনে এখানে যখন হাইডলে চাকরিতে নিয়োগ করল, তখন অজিত প্রসাদ মাহাতো কর্মী নেতা ছিল না, তখন তিনি আন্দোলন করেছিলেন এবং লোকাল ছাড়ার যাতে সুযোগ পায় তার জন্য করেছিলেন। যখন পুরুলিয়া সুপার স্পেশালিটি হসপিটালে দেখা যাচ্ছে কি বাইরের ছাড়া এসে বি গ্রুপে ঢুকে যাচ্ছে, তখন প্রতিবাদের মুখ একমাত্র অজিত প্রসাদ মাহাতো। তখন এই পুরুলিয়ার এই সব নেতাদেরকে আপনারা প্রতিবাদ করতে দেখতে পাবেন নাই, তাহলে তাকে আমরা ভোটে দাঁড় করেছি। পুরুলিয়া জেলায় যখন পাহাড় চুরি হয়ে যাচ্ছে সাঁওতালডি এলাকায়, কেউ প্রতিবাদ তখন কিন্তু জ্যোতির্ময় মাহাতোকে দেখতে পাবেন নাই, শান্তিরাম বাবুরাকে পাবেন নাই, একমাত্র প্রতিবাদের মুখ কিন্তু অজিত প্রসাদ মাহাতো। তাই যে লোকটা পুরুলিয়ার মান সম্মান স্বাভিমান নিয়ে তার দীর্ঘ রাজনৈতিক জীবন সামাজিক জীবন 40 বছর ধরে আন্দোলন করছে, আপনারা তাকে ভোট দিবেন না। এই যে কেউ কোনদিন যাকে পুরুলিয়ার প্রতিবাদের ভাষার মুখ আপনারা দেখতে পান নাই, শান্তিরাম বাবু জ্যোতির্ময় বাবুরাকে ভোট দিবেন। আপনারাকে ঠিক করতে হবে যে পুরুলিয়ায় যদি কোন রকম আপনারা জানেন যে এই এলাকায় বালির যে সমস্যা চলছে সেটা নিয়ে যখন প্রতিবাদের একমাত্র মুখ কিন্তু অজিত প্রসাদ মাহাতো। যখন সারের কালোবাজারি হয়, 1470 টাকা সার 2200 টাকায় দামে বিক্রি হয়, 2300 টাকা দামে বিক্রি হয়, তখন কিন্তু কোন রাজনৈতিক দল রাস্তায় ঘাটে নামে প্রতিবাদ করে নাই। একমাত্র আদিবাসী কর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে প্রত্যেকটা ব্লকে ব্লকে ডেপুটেশন দেওয়া হয়েছে, তার জন্য সারের দাম কম দামে বিক্রি হয়েছে। যখন এই এলাকায় আমরা সব কৃষিজীবী মানুষ, আমরা ধানের
কয়েক বছর আগে আপনারা যদি দেখেন 10 কিলো 12 কিলো করে ছুট দিচ্ছিল, কেউ কোনো প্রতিবাদ করে নাই। একমাত্র আদিবাসী কর্মী সমাজ অধীশ প্রসাদ মাহাতোর নেতৃত্বে যখন আন্দোলন হয়েছে, সেই ছুটটা কোনো জায়গায় জিরো বাটায়। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, বেলপাহাড়ি এলাকার আদিবাসী কর্মী সমাজের কর্মীরা যখন জোরদার আন্দোলন করল, তখন কিন্তু জিরো বাটায় পর্যন্ত ধান কিনেছিল ওই এলাকায়। আমাদের সব এলাকায় আন্দোলন হালকা হালকা হয়েছে, তার জন্য কোন জায়গায় 4 কিলো 5 কিলো করে ধান বাদ দিয়ে ছুট দিয়ে কিনেছে। তো এই আন্দোলনগুলা কিন্তু কোন দলের, কোন রাজনৈতিক দলের, এমনকি যারা কৃষক সভার নেতা নিজেরাকে বলে সিপিএম পার্টির লক্ষ্য করতে দেখা যায় নাই। তাই আমি অনুরোধ করব, এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের উন্নতি করতে গেলে একমাত্র অজিত প্রসাদ মাহাতোকে দরকার। আপনারা জানেন, এলাকায় যদি কোন একটা বড় হসপিটাল আছে নাই, জ্যোতির্ময় মাহাতো মনে করলে একটা এই এলাকায় এইমস করতে পারত, কিন্তু করে নাই। এই এলাকায় ভালো সুপার স্পেশালিটি হসপিটাল নাই। কোন যদি কারো বড় প্রবলেম হয়, আপনাকে বাঁকুড়া মেডিকেল নাইলে পুরুলিয়া ছুটতে হবে। এই এলাকায় সেরকম বড় হসপিটাল কোনো নাই। এবং যদিও বাঁকুড়া মেডিকেল পুরুলিয়া যান, একটুকু জটিল সমস্যা হলে আইসিইউ ভর্তি করতে আপনাকে সঙ্গে সঙ্গে রেফার করে দিবেন কোথায় না কলকাতায়। সেখানে যাই ভর্তি কিভাবে হবে আপনি জানেন নাই। আপনার এইরকম শিক্ষা ব্যবস্থা আর স্বাস্থ্য, শিক্ষার কি ব্যবস্থা হাল, এটা নতুন করে বলার কিছু নাই, আপনারা প্রত্যেকে জানেন। আর কর্মসংস্থান, প্রত্যেকটা কুর্মী গায়ে যদি যান, বেশিরভাগ ছেলে চেন্নাই, বেঙ্গালোর, গুজরাট থাকতে যাচ্ছে। তো এরকম শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামোর কোন উন্নয়ন হয় নাই। আপনারা যদি ভালো করে দেখেন, একটুকু বুঝতে পারবেন। একটা গরিব মানুষ, গরিব ছানা যদি ভালো পড়াশোনা করছে, মাধ্যমিকে রেজাল্ট করছে, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করছে, সেই ছানাটাকে যখন কোথাও ভর্তি করে দিবেন কোন জায়গায়, এলাকায় তো ভালো সায়েন্সের কলেজ, ডিগ্রি কলেজ নাই, তাকে হয়তো আপনি অন্য কোথাও কলকাতা দিকে পাঠাবেন, ভর্তি করে দিবেন। ছানাটা ঘরে আসে দেখবে বাপের অবস্থা খারাপ, বাপ কোনো রকম করে জমি জায়গায় খাটে লুটে টাকা পাঠাচ্ছে। সেই ছানাটা পড়াশোনা ছাড়ি দিয়ে সে কি করছে, চলে যাচ্ছে গেঞ্জি কারখানায় কাজ করতে, আর না হলে চেন্নাই, বেঙ্গালোর খাটতে। তো মেধাগুলো এরকম ভাবে আমাদের শেষ হয়ে যাচ্ছে। তো এটা তাই একমাত্র প্রতিবাদের মুখ অজিত প্রসাদ মাহাতো, যে লড়াই করছে, তার লড়াইতে, তার সংগ্রামে, তার জীবন, তাকে একবার আপনারা নির্বাচিত করুন। আমি আর বেশি কিছু বক্তব্য বলবো নাই। যার বক্তব্য শোনার জন্য আপনারা এসেছেন, অধীর আগ্রহে বসে আছেন, তার মূল্যবান বক্তব্য শুনে আপনারা বাড়ি যাবেন। সকলকে আমি যথাস্থানে জোয়ার জোহার জানাই। আগামী 25 তারিখ, 25শে মে যে আমাদের লোকসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনে পুরুলিয়া জেলার একমাত্র প্রতিবাদের মুখ মাননীয় অজিত প্রসাদ মাহাতোকে বিপুল ভোটে জয়যুক্ত যাতে হয়, কর্মী সহ সমস্ত হিতমিতাং জনগোষ্ঠীর মানুষকে একত্রিত করে যাকে আমরা দিল্লি পাঠাতে পারি পুরুলিয়ার উন্নয়নের জন্য। এই কয়েকটি কথা বলে সকলকে, গ্রামবাসীকে আরেকবার গড় জোহার নমস্কার জানাই আমার বক্তব্য আমি শেষ করছি। অশেষ অশেষ ধন্যবাদ।